নমস্কার ডিয়ার ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা 17 নম্বর যে প্র্যাকটিস সেটটা আছে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই যে প্রশ্নটা আছে, দেখো, রামনাথ কোবিন্দ হলেন ভারতের কততম রাষ্ট্রপতি? ঠিক আছে, ভারতের কততম রাষ্ট্রপতি তিনি ছিলেন? 13তম, নাকি 16তম, নাকি 14তম, নাকি 15তম? তো মনে রাখবে, রামনাথ কোবিন্দ, ঠিক আছে, তিনি ছিলেন ভারতের 14তম রাষ্ট্রপতি। এবং বর্তমানে কি আছেন? দ্রৌপদী মুর্মু, তিনি হচ্ছেন কততম? 15তম, ঠিক আছে। তো দ্রৌপদী মুর্মুর পূর্বে যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি ছিলেন কে? রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ 2017 থেকে, ঠিক আছে, 2017 থেকে 2022 পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। এবং বর্তমানে তিনি ওয়ান নেশন ওয়ান ভোট, ঠিক আছে, বর্তমানে তিনি কি আছেন? ওয়ান নেশন ওয়ান ভোট, এই যে কমিটি, এই কমিটির তিনি চিফ আছেন, ঠিক আছে, হেড। তিনি হচ্ছেন কে? রামনাথ কোবিন্দ, মনে থাকবে। এরপর দেখো, দ্রৌপদী মুর্মু, আমাদের যিনি বর্তমান প্রেসিডেন্ট আছে তার সম্বন্ধে কয়েকটা তথ্য তোমাদের জেনে রাখা প্রয়োজন। যেমন কি, প্রথমেই দেখো, দ্রৌপদী মুর্মু হচ্ছেন কি? আমাদের 15তম রাষ্ট্রপতি, ঠিক আছে, 15তম রাষ্ট্রপতি একটা। তিনি কবে শপথ গ্রহণ করেছিলেন? 25শে জুলাই, ঠিক আছে, 25শে জুলাই 2022 কিন্তু তিনি শপথ গ্রহণ করেছিলেন, ঠিক আছে। এবং এনাকে শপথ গ্রহণ কে করিয়েছিলেন? তৎকালীন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিলেন? NR রামান্না, ঠিক আছে, NR রামান্না। এবং এই দ্রৌপদী মুর্মু তিনি ছিলেন কি? ঝাড়খণ্ডের প্রথম মহিলা গভর্নর, ঠিক আছে, ঝাড়খণ্ডের ফার্স্ট ওমেন বা মহিলা গভর্নর কে ছিলেন? দ্রৌপদী মুর্মু। এবং তিনি কোথাকার নিবাসী? তিনি হচ্ছেন উড়িষ্যার ময়ূরভঞ্জের নিবাসী হচ্ছেন কে? দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। এটা হচ্ছে কি ভারতের যে 15তম যিনি রাষ্ট্রপতি সেই সম্বন্ধে তোমাদেরকে বললাম। এরপর দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, ঠিক আছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে, প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে প্রতিভা পাটেল, প্রতিভা পাটেল। এবং দ্রৌপদী মুর্মু সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কি? দ্রৌপদী মুর্মু হচ্ছে ভারতের সেই রাষ্ট্রপতি যিনি কিনা ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে। বাকি এতদিন পর্যন্ত যতগুলো রাষ্ট্রপতি ছিল সবাই কিন্তু পরাধীন ভারতের নাগরিক ছিল, বোঝা গেছে। এরপর দেখো, প্রথম যদি বলা হয় যে কে পকেট ভিটো ইউজ করেছিল, ঠিক আছে, পকেট ভিটো খুব গুরুত্বপূর্ণ। পকেট ভিটো ইউজ করেছিল ভারতের কোন রাষ্ট্রপতি? তার নাম হচ্ছে জ্ঞানী জিয়ান সিং, জ্ঞানী জিয়ান সিং, ঠিক আছে। তিনি কিন্তু কি করেছিলেন? পকেট ভিটো ইউজ করেছিলেন। এরপর দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি আমরা সকলেই জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং তিনি দুবার নির্বাচিত হয়েছিলেন। ভারতের দুবার নির্বাচিত হওয়া একমাত্র রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং এই প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি সম্বন্ধে যে আলোচনা সেটা আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল নাম্বার 52 থেকে 61-র মধ্যে করা হয়েছে। এবং এই যে রাষ্ট্রপতির পদটা, এই রাষ্ট্রপতির পদটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো। নেক্সট দেখো, ভারতের সংবিধানের 10তম তফসিলের অধীনে লোকসভার কোনো সদস্যের অযোগ্যতা সংক্রান্ত যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার দ্বারা নেওয়া হয়? অর্থাৎ যে দলবদল, আমাদের যে শিডিউল 10-এ, আমাদের ভারতের সংবিধানের শিডিউল 10-এ যে দলবদলের কথা বলা হয়েছে, তো সেখানে দলবদল সম্বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশন কে নেয়? লোকসভার স্পিকার, নাকি ভারতের ভাইস প্রেসিডেন্ট, নাকি ভারতের রাষ্ট্রপতি, নাকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? তো মনে রাখবে, দলবদল সংক্রান্ত বা অ্যান্টি ডিফেকশন ল বা যেটাকে বলা হচ্ছে দলবদল, ঠিক আছে, তো সেই বিষয়ে কোনো যদি বলা হয় চূড়ান্ত সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশনের, তো সেটি কে নিয়ে থাকে? লোকসভার স্পিকার নিয়ে থাকে, ঠিক আছে। এটা আমাদের শিডিউল 10-এ কিন্তু এটি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এবং আমাদের সংবিধানের আর্টিকেল 102-এ 2, ঠিক আছে, 102-এ 2 এবং 191-এ 2-এ কিন্তু এই বিষয়ে কিন্তু গভীরভাবে আলোচনা করা হয়েছে। এবং এই যে দল বিরোধী আইন, এটা 52তম সংবিধান সংশোধন, কততম?
52তম সংবিধান সংশোধন 1985 মাধ্যমে, ঠিক আছে, 1985 সালের যে 52তম সংবিধান সংশোধন তার মাধ্যমে কিন্তু নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে যুক্ত বা প্রেসিডেন্ট ইলেকশনের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো দেখো 103 নাকি 78 নাকি 74 নাকি 54। তো দেখো আর্টিকেল 54 এটা কিন্তু ভারতের রাষ্ট্রপতির যে ইলেকশন সেই বিষয়ে চর্চা করা হয়েছে আর্টিকেল 54-এ। দেখো আমাদের যে সংবিধানের ভাগ 5 এটা কি আমাদের যে সংঘ বা ইউনিয়নের কথা বলা হয়েছে, ঠিক আছে। এই ভাগ 5-এর যে সম্পূর্ণ আর্টিকেল সেটা হচ্ছে 52 থেকে 151, এবং এই 52 থেকে 151-র মধ্যে 52 থেকে 61 এই যে আর্টিকেলগুলো এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের ভারতের যে রাষ্ট্রপতি তাকে নিয়ে, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে আর্টিকেল 52, ঠিক আছে, আর্টিকেল 52-এ কি বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে এবং সেই পদটি কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর্টিকেল 53তে কি বলা হয়েছে, আর্টিকেল 53-তে বলা হয়েছে যে আমাদের যিনি রাষ্ট্রপতি হবেন তিনি হচ্ছেন কি কার্যপালিকার প্রধান, এক্সিকিউটিভ হেড, ঠিক আছে, এক্সিকিউটিভ হেড। তিনি কিন্তু উচ্চারিক প্রধান। যদি বলা হয় আমাদের দেশের বাস্তবিক প্রধানকে সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। কারণ কি প্রাইম মিনিস্টার এবং মন্ত্রিসভার সলাহাতেই সিফারিশেই তাদের যে নীতি সেইগুলোই কিন্তু প্রেসিডেন্ট ফলো করেন। তার জন্য প্রেসিডেন্টকে বলা হয় ভারতের উপচারিক প্রধান বা কার্যপালিকার প্রধান, ঠিক আছে। এরপর দেখো আর্টিকেল 54-এ কি বলা হয়েছে, আর্টিকেল 54-এ বলা হয়েছে যে পরের পেজে দেখো, ঠিক আছে, আর্টিকেল 54 এখানে কি বলা হয়েছে, ইলেকশনের কথা বলা হয়েছে। প্রেসিডেন্টের যে ইলেকশন সেটা কীরকম, এটার যে ম্যানারটা হচ্ছে কি একল সংক্রমণীয় অনুপাতিক প্রণালী। তাহলে ইলেকশনের কথা আর্টিকেল 54-এ বলা হয়েছে। আর্টিকেল 55 এখানে কি বলা হয়েছে, ম্যানার অফ ইলেকশন। এটা কি একটা ইনডাইরেক্ট ভোটিং হয়, আমরা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে ভোট করতে পারি না, ঠিক আছে। সেখানে যে এমপিরা নির্বাচিত হয়ে গেছেন তারাই কিন্তু প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করতে পারেন। তার জন্যই যে প্রেসিডেন্টের যে ভোট সেটা কিন্তু ইনডাইরেক্ট ভোট, ঠিক আছে। এবং এটার যে প্রসেসটা সেটা হচ্ছে কি একল সংক্রমণীয় আনুপাতিক প্রণালী, ঠিক আছে। এরপর দেখো আর্টিকেল 56-এ কি বলা হয়েছে, প্রেসিডেন্টের যে কার্যকাল তিনি কতদিন থাকবেন, তার যে টেনিউর, ঠিক আছে, সেটা সম্বন্ধে। ভারতের হচ্ছে কত বছর, 5 বছর। এরপর দেখো আর্টিকেল 57 এইখানে বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি দ্বিতীয়বারের জন্য বা পুনর্নির্বাচিত হতে পারেন এবং তার একমাত্র এক্সাম্পলকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর দেখো আর্টিকেল 58-এ কি বলা হয়েছে, যোগ্যতা। আমাদের ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কি যোগ্যতা প্রয়োজন সেই বিষয়ে বলা হয়েছে। আর্টিকেল 59 কন্ডিশন, কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্ত বলতে কি যিনি রাষ্ট্রপতি হবেন তাকে পাগল হওয়া চলবে না, তাছাড়া কি তিনি কিন্তু তার কোনো রকম বাজারে দেউলিয়া হওয়া চলবে না, ঠিক আছে। সেই কন্ডিশনগুলো কিন্তু আর্টিকেল 59-এ দেওয়া হয়েছে। আর্টিকেল 60 এখানে কি বলা হয়েছে, আমাদের প্রেসিডেন্টের যে শপথ গ্রহণ কে করায়, আমাদের সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকেন তিনি কিন্তু শপথ গ্রহণ করান। এটা আমাদের সংবিধানের আর্টিকেল 60-তে বলা হয়েছে। এবং আর্টিকেল 61 এখানে বলা হয়েছে ইমপিচমেন্ট বা মহাভিয়োগের কথা। অর্থাৎ কি আমাদের যদি লোকসভা বা রাজ্যসভার মনে হয় যে এই যিনি বর্তমানে প্রেসিডেন্ট আছেন তিনি দেশবিরোধী কাজ করছেন, সেই ক্ষেত্রে তারা যদি প্রেসিডেন্টকে হাঁটাতে চায় তার জন্য একটা প্রসেস আছে, তাকে বলা হচ্ছে ইমপিচমেন্ট, ঠিক আছে। তো এই ইমপিচমেন্টের কথাটা কোথায় বলা হয়েছে, আমাদের সংবিধানের আর্টিকেল 61-এ। এরপর দেখো আর্টিকেল 103-তে কি বলা হয়েছে, লোকসভার যারা সদস্য তাদের অযোগ্যতার বিষয়ে যে প্রসেস সেটা কিন্তু বলা হয়েছে। আর্টিকেল 78 খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেল 78-এ কি বলা হয়েছে যে ভারত সরকার যে কোনো অন্তর্রাষ্ট্রীয় সন্ধি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল যে ট্রিটিগুলো থাকে অন্তর্রাষ্ট্রীয় সন্ধি, ভারত সরকার যে কোনো অন্তর্রাষ্ট্রীয় সন্ধি ভারতের যে কোনো রাজ্যে সেই রাজ্যের অনুমতি ছাড়াই কিন্তু লাগু করতে পারে। এবং আরেকটা কি আছে, আর্টিকেল 74-এ কি বলা হয়েছে, দেখো আর্টিকেল 74-এ বলা হয়েছে যে
রাষ্ট্রপতিকে সালাহ দেওয়ার জন্য বা রাষ্ট্রপতিকে হেল্প করার জন্য কি থাকবে, একটা মন্ত্রী পরিষদ থাকবে এবং সেই মন্ত্রী পরিষদের হেড কে হবেন প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তাহলে এখানে কি মন্ত্রী পরিষদ এবং পিএম এর কথা বলা হয়েছে। কি বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে সালাহ দেওয়ার জন্য একটা মন্ত্রী পরিষদ থাকবে এবং সেই মন্ত্রী পরিষদের হেড কে হবেন, হেড হবেন আমাদের প্রাইম মিনিস্টার। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার। প্রতিরক্ষা মন্ত্রী বলতে কি বোঝানো হয়েছে? ডিফেন্স মিনিস্টার। ডিফেন্স মিনিস্টার, ঠিক আছে, কে ছিলেন? সি রাজাগোপালাচারী, বলদেব সিং, শ্রী জগজীবন রাম নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? স্বাধীন ভারতের যে প্রথম ক্যাবিনেট তৈরি হয়েছিল সেই বিষয়ে যে কে কোন পদে ছিলেন সেটার একটা পিডিএফ তোমাদেরকে আমি অলরেডি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখো প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বলদেব সিং, তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম কে ছিলেন? ডিফেন্স মিনিস্টার। ঠিক আছে, এবং জগজীবন রাম তিনি কি ছিলেন? তিনি মিনিস্ট্রি অফ লেবারে ছিলেন। কোথায় ছিলেন? মিনিস্ট্রি অফ লেবার। ঠিক আছে, বল্লভভাই প্যাটেল কি ছিলেন? ডেপুটি প্রাইম মিনিস্টার বা উপপ্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো সংসদের উভয় কক্ষ এবং এর কমিটি এবং সদস্যদের যে ক্ষমতা বা বিশেষ অধিকার সেই সব বিষয় সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 115 নাকি 107 নাকি 105 নাকি 102? তো দেখো কোন আর্টিকেলে কি বলা হয়েছে তাহলে সেটা দেখলে বুঝতে পারবে। যেমন আর্টিকেল 115, আর্টিকেল 115তে কি বলা হয়েছে? কোনো একটা ধরো আমাদের ভারত সরকারের একটা বাজেট পেশ করা হয়ে গেছে, সেখানে কোনো একটা কাজের জন্য কিছু পরিমাণ টাকা নির্ধারিত করা হয়েছে, কিন্তু সেই টাকাতে সেই কাজটা করা পসিবল হচ্ছে না, মানে টাকার কম পড়ে যাচ্ছে। কারণ কি, বাজারের যে মূল্য বৃদ্ধি সেটা প্রচুর পরিমাণে হয়ে গেছে। তো সেই সময় যদি কোনো রকম অতিরিক্ত টাকা প্রয়োজন হয়, ঠিক আছে, তার জন্য যে একটা বিধেয়ক বা বিল পাস করতে হয়, তার যে প্রসেস সেটা কিন্তু লেখা রয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল 115তে। তাহলে এটা কি? অতিরিক্ত অনুদানের কথা বলা হয়েছে। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল 107, এখানে বলা হয়েছে যে কোনো একটা বিল যে প্রসেস করা হবে, ঠিক আছে, বিল ইন্ট্রোডিউস মানে আমাদের যে পার্লামেন্টে কোনো একটা বিল আনা হবে তার যে প্রসেস সেটা আর্টিকেল 107-এ লেখা আছে। তাহলে কি বলা হয়েছে? বিল ইন্ট্রোডিউস সম্বন্ধে বলা হয়েছে। আর্টিকেল 105 আর 102-এ কি বলা হয়েছে? সদস্যদের যে অযোগ্যতার বিষয়, ঠিক আছে, সদস্যদের অযোগ্যতার বিষয় বলা হয়েছে আর্টিকেল 102। এবং আর্টিকেল 105-এ কি বলা হয়েছে? সংসদের যে বিশেষ অধিকার, ঠিক আছে, সংসদের উভয় কক্ষ এবং কমিটি এবং সদস্যদের যে ক্ষমতা এবং বিশেষ অধিকারের কথা বলা হয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল 105-এ। ঠিক আছে, নেক্সট দেখো নিম্নলিখিত গভর্নর জেনারেলদের মধ্যে কে 1829 সালের ডিসেম্বর মাসে সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন প্রণয়ন করেছিলেন? অর্থাৎ সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন কে নিয়ে এসেছিলেন? কেনিং নাকি উইলিয়াম বেন্টিং নাকি ডালহৌসি নাকি ওয়ারেন হেস্টিংস? তো মনে রাখবে সতীদাহ প্রথা রদ হয়েছিল কবে? 1829 সালে। ঠিক আছে, সতীদাহ প্রথার বিরুদ্ধে যে আইন সেটা কে নিয়ে এসেছিলেন? সেটা নিয়ে এসেছিলেন উইলিয়াম বেন্টিং। কে নিয়ে এসেছিলেন? উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, 1828 থেকে 1835 এটা ছিল তার সময়কাল। ঠিক আছে, উইলিয়াম বেন্টিং সেই সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে কি 1829 সালের সতীদাহ প্রথা রদ। ঠিক আছে, সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন তিনি এনেছিলেন। 1833 সালে তার সময় সনদ আইন পাস হয়েছিল, সনদ আইন। তাহলে সনদ আইন তার সময় কিন্তু পাস হয়েছিল। ঠিক আছে, তাছাড়া 1835 সালে, ঠিক আছে, শিক্ষাগত তিনি সংস্কার করেছিলেন এবং সরকারি ভাষা হিসাবে ইংরেজিকে প্রবর্তন করেছিলেন ভারতের মধ্যে। কে করেছিলেন? উইলিয়াম বেন্টিং। এরপর দেখো কেনিং। ঠিক আছে,
ক্যানিংয়েও কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তিনি ছিলেন কি 1857 সালে তিনি ছিলেন গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে, গভর্নর জেনারেল। তিনি ছিলেন কে? গভর্নর জেনারেল। এবং 1858 থেকে 1862 মধ্যে তিনি কি ছিলেন? ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং 1857 ক্রান্তির পরেই কি এই গভর্নর জেনারেলের পদটা পরিবর্তন হয়ে ভাইসরয় হয় এবং তিনি ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, ঠিক আছে, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। এরপর দেখো এখানে তোমাদের কয়েকটা বিষয়ে খুব কনফিউশন হয় যে ভারতে বেঙ্গলের প্রথম গভর্নর কে ছিলেন, লাস্ট গভর্নর কে ছিলেন, বা প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, লাস্ট গভর্নর জেনারেল কে ছিলেন। তো সেগুলো একবার দেখে নাও, ঠিক আছে। দেখো প্রথম গভর্নর অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর, বাংলার প্রথম গভর্নর, ঠিক আছে, ফার্স্ট গভর্নর। প্রথমে তো বেঙ্গলেই ছিল শুধুমাত্র, তাহলে কি ফার্স্ট গভর্নর বেঙ্গল কে ছিলেন? ক্লাইভ। এবং লাস্ট কে ছিলেন? লাস্ট কে ছিলেন? ওয়ারেন হেস্টিং, ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। এই ওয়ারেন হেস্টিংসেই পরবর্তীকালে কি হয়েছিলেন? গভর্নর জেনারেল। কারণ তার সময়ই এই যে গভর্নর অফ বেঙ্গল এটা পরিবর্তন হয়ে কি হয়েছিল? গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। কি হয়েছিল? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ফার্স্ট কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। এরপর তাহলে লাস্ট ছিলেন কে? লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? লাস্ট ছিলেন উইলিয়াম বেন্টিং, উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এরপর বেঙ্গল থেকে পরিবর্তন হয়ে ভারতের হয়, কে ছিলেন? উইলিয়াম বেন্টিং ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল হলো। এরপর লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, কে ছিলেন? ক্যানিং ছিলেন। এবং তিনি এই পরবর্তী ক্ষেত্রে কি হয়? ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে ভারতের প্রথম ভাইসরয় কে হন? ক্যানিং। বোঝা গেছে? দেখো প্রথম গভর্নর জেনারেল ক্লাইভ, লাস্ট গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস, লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল উইলিয়াম বেন্টিং। প্রথম গভর্নর জেনারেল অফ ভারত কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ক্যানিং। এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? ক্যানিং ছিলেন, ঠিক আছে। এরপর দেখো নিচের মধ্যে কে 1878 সালের আঞ্চলিক প্রেস অ্যাক্ট বা যেটাকে বলা হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন, ঠিক আছে। রিপন নাকি নর্থ ব্রুক, লিটন নাকি ডাফরিন? তো দেখো 1878 সালের যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সেটি বাতিল করেছিল কে? রিপন। কে করেছিল? রিপন করেছিল এটা বাতিল কিন্তু, ঠিক আছে। তার সময়কালেই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সেটা কিন্তু বাতিল হয়েছিল। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ঠিক আছে, কী ছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ছিল ভারতীয় ভাষার যে সংবাদপত্র তাদের স্বাধীনতা সীমিত করার জন্য, ঠিক আছে, তাদের স্বাধীনতা সীমিত করার জন্য একটা অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল, তাকে বলা হচ্ছে কি? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টের আরও একটা নাম ছিল, সেটা কি? গ্যাগিং অ্যাক্ট, ঠিক আছে, গ্যাগিং অ্যাক্ট, এটার ডাক নাম ছিল। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কী ছিল? ভারতীয় ভাষার যে সংবাদপত্র তাদের অধিকার বা তাদের স্বাধীনতা সীমিত করার জন্য একটা আইন। এটা কে বন্ধ করেছিল বা বাতিল করেছিল? কে? রিপন, ঠিক আছে। এই রিপনের সময়ে, ঠিক আছে, রিপনের সময় প্রথম কারখানা আইনও কিন্তু এসেছিল, ঠিক আছে, প্রথম যে কারখানা আইন, ঠিক আছে, প্রথম কারখানা আইন কত সালে এসেছিল? 1881 সালে এসেছিল, ঠিক আছে। এটা 1878 কিন্তু বাতিল হয়নি, বাতিল হয়েছিল 1881-তে বাতিল হয় এবং 1878-এ কী হয়েছিল? এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা এসেছিল, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। 1878 সালে কিন্তু বাতিল হয়নি, 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এসেছিল এবং 1881 সালে, এখানে একটু প্রশ্নটা ভুল হয়েছে, 1881 সালে কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয়, ঠিক আছে। তো দেখো ফার্স্ট কারখানা আইন 1881 সালে কার সময় এসেছিল? রিপনের সময় এসেছিল, ঠিক আছে। এবং প্রথম যে
শিক্ষা কমিশনের নিয়োগ সেটা কে কার সময় হয়েছিল? রিপনের সময়, ঠিক আছে, 1882 সালে। ঠিক আছে, এরপর দেখো নিম্নলিখিত কোন বছরে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ভারতে মন্টফোর্ড সংস্কার রিপোর্ট পেশ করেছিল? ঠিক আছে, তো দেখো মন্টফোর্ড বা মন্টেগু চেমসফোর্ড যে অ্যাক্ট সেটা হচ্ছে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে অ্যাক্ট ছিল 1919 সালের, তাকেই বলা হচ্ছে কি মন্টফোর্ড সংস্কার বা মন্টেগ চেমসফোর্ড অ্যাক্ট। ঠিক আছে, এটা এসেছিল কবে? 1919 সালে, 1919 সালে। ঠিক আছে, এবং এটি কোন কমিটির সিফারিশে এসেছিল? লি আয়োগ। ঠিক আছে, দেখো 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তাকে বলা হচ্ছে কি মন্টফোর্ড সংস্কার বা মন্ট চেমসফোর্ড অ্যাক্ট। ঠিক আছে, এই আইনের সময় একটি কমিটি গঠন করা হয় লি আয়োগ। সেই লি আয়োগের সিফারিশেই তৎকালীন সময়ে ভারতে প্রথম পিএসসির স্থাপনা করা হয়, পাবলিক সার্ভিস কমিশনের স্থাপনা করা হয়। এবং 1926 সালে, ঠিক আছে, 1926 সালে এই পিএসসির প্রথম যিনি চিফ হয়েছিলেন বা প্রেসিডেন্ট হয়েছিলেন তার নাম কি ছিল? রস ব্রুকস। ঠিক আছে, রস ব্রুকস তিনি ছিলেন কি পিএসসির প্রথম প্রেসিডেন্ট। ঠিক আছে, এবং এই 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এটার মাধ্যমেই মহিলাদের, ঠিক আছে, মহিলাদের কি করা হয়? ভোট দেওয়ার যে অধিকার প্রথমবার দেওয়া হয়। ঠিক আছে, ভোট দেওয়ার প্রথমবার অধিকার মহিলাদেরকে কোন অ্যাক্টের মাধ্যমে দেওয়া হয়? 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা মন্টেগ চেমসফোর্ড অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, এবং এই অ্যাক্টের মাধ্যমেই যে তৎকালীন যে ভারত সরকার ছিল সেই সরকারকে দুভাগে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, একটা কি একটা সেন্টার যেটা এখন বর্তমানে আছে, আর একটা হচ্ছে প্রভিন্স। ঠিক আছে, মানে একটা কেন্দ্র সরকার এবং একটা রাজ্য সরকারের মতো করে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, উডস ড্যাসপ্যাচ বা ডিসপ্যাচ। ঠিক আছে, উডের ডিসপ্যাচ কিসের সাথে সম্পর্কিত? এডুকেশন নাকি ফেমিনাইন নাকি ট্রেড নাকি মিলিটারি? তো উডের যে ড্যাসপ্যাচ বা ডিসপ্যাচ সেটা কিসের সাথে সম্পর্কিত? এডুকেশনের সাথে সম্পর্কিত। কারণ এই ডিসপ্যাচের মাধ্যমে কিন্তু ভারতে কী এসেছিল? ইংরেজি শিক্ষার বিস্তার হয়েছিল। ঠিক আছে, কিসের? ইংরেজি শিক্ষার বিস্তার হয়েছিল। তার জন্য এই উডের ডিসপ্যাচকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ম্যাগনা কাটা অফ ইংলিশ এডুকেশন। কি বলা হয়? ম্যাগনা কাটা অফ ইংলিশ এডুকেশন, ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা, ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়। এবং এটা কখন এসেছিল? 1784 যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট তার মাধ্যমে এসেছিল। ঠিক আছে, দেখো 1700, ঠিক আছে, 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, এই সময় কি করা হয়েছিল? ইআইসিকে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিওসি আর একটা হচ্ছে বিওডি। বিওসি মানে কি? বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল, আর একটা ছিল কি বোর্ড অফ ডাইরেক্টর। ঠিক আছে, তো এই বোর্ড অফ কন্ট্রোলের কাজ কি ছিল? তৎকালীন ভারতের রাজনীতির উপর কাজ করা। ঠিক আছে, তো এই বোর্ড অফ কন্ট্রোলের যিনি প্রেসিডেন্ট ছিলেন চার্লস উড, তিনি কিন্তু কি নিয়েছিলেন? প্রেসিডেন্ট কে ছিলেন? চার্লস উড। ঠিক আছে, চার্লস উড তিনি এই একটি যে সংস্কার ইংলিশ শিক্ষাটাকে বা ইংরেজি শিক্ষাটাকে ভারতে নিয়ে এসেছিলেন, সেটা কি উডের ডিসপ্যাচ বা উডস ডিসপ্যাচ নামে পরিচিত। ঠিক আছে, এরপর দেখো মরলে মিন্টো সংস্কার নামে পরিচিত কোন আইন? মরলে মিন্টো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 নাকি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 নাকি রাওলাট অ্যাক্ট 1919 নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1912? তো দেখো মরলে মিন্টো যে আইন সেটা কোন আইনটি নামে পরিচিত? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-এর এই যে আইন এটা কী নামে পরিচিত? মরলে মিন্টো রিফর্ম বা মরলে মিন্টো সংস্কার নামেও পরিচিত। ঠিক আছে, মরলে মিন্টো রিফর্ম নামেও পরিচিত। ঠিক আছে, দেখো এই যে মরলে তিনি ছিলেন কে? তৎকালীন ভারতের সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি ছিলেন। এবং মিন্টো ছিলেন কে?
ভাইসরয়। ঠিক আছে, এই মিন্টোকে বলা হয় যে কি বলা হয়, ফাদার অফ কমিউনালিজম, ফাদার অফ কমিউনালিজম। ঠিক আছে, এটা মিন্টোকে বলা হচ্ছে। এবং এই সময় কি করা হয়, 1919-এর যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা মরলে মিন্টো রিফর্ম, তার মাধ্যমে মুসলিমদের জন্য একটা আলাদা ভোটিং এরিয়া করা হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো আরও একটা গুরুত্বপূর্ণ এখানে অ্যাক্ট আছে, সেটা হচ্ছে কি 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়া অ্যাক্ট, এটা কবের, 1935। এটাকে বলা হচ্ছে কি মিনি কনস্টিটিউশন, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ঠিক আছে, এবং এই 1935-এর যে অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটার থেকেই কিন্তু অনুপ্রাণিত আমাদের যে বর্তমান সংবিধান। ঠিক আছে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে তৎকালীন বর্মা এবং যেটির বর্তমান নাম কি মায়ানমার, সেটাকে ভারত থেকে আলাদা করা হয় এবং তার সাথে উড়িষ্যা ও সিন্ধ নামে দুটো আলাদা আলাদা প্রভিন্স কিন্তু তৈরি করা হয়। এবং আরবিআইয়ের স্থাপনা, ঠিক আছে, 1 এপ্রিল 1935, ঠিক আছে, আরবিআইয়ের কী করা হয়, স্থাপনা করা হয়। কোন অ্যাক্টের মাধ্যমে, 1934-এর যে আরবিআই অ্যাক্ট, তার মাধ্যমে কিন্তু 1 এপ্রিল 1935 আরবিআই স্থাপনা করা হয় ইয়ং হিল্টন বা শাহী আয়োগের সিফারিশে, ইয়ং হিল্টন বা শাহী আয়োগ, তার সিফারিশে কিন্তু আরবিআইয়ের স্থাপনা করা হয়। এবং এই যে 1935 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটাকে কি বলা হয়েছে, এটাকে জওহরলাল নেহরু বলেছিল যে এ কার উইদাউট ইঞ্জিন হুইচ হ্যাজ ব্রেক, বলা হয়েছিল কি বলেছিলেন যে এটা হচ্ছে এমন একটা গাড়ি যার ব্রেক আছে কিন্তু ইঞ্জিন নেই। ঠিক আছে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে জওহরলাল নেহরু বলেছিলেন যে এটা এমন একটা গাড়ি যার ব্রেক আছে কিন্তু কোনো রকম ইঞ্জিন নেই। ঠিক আছে, এবং এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমেই দ্বৈত শাসনের অবসান ঘটেছিল। এরপর দেখো কৃষ্ণা নদীর উৎস কোন পর্বতমালা থেকে, সতপুরা, সতপুরা পর্বতমালা, নাকি সহ্যাদ্রি, নাকি বিন্ধ্য রেঞ্জ, নাকি ইস্টার্ন রেঞ্জ। তো দেখো যে কৃষ্ণা নদী, এটা কি আমাদের যে প্রায়দ্বীপীয় ভারত বা সাউথ ইন্ডিয়া, ঠিক আছে, সেই সাউথ ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কি কৃষ্ণা নদী। তো দেখো তার যে উৎপত্তি, ঠিক আছে, কৃষ্ণা নদীটার যদি উৎপত্তিটা তোমরা দেখো, সেটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের যে মহাবালেশ্বর, ঠিক আছে, মহারাষ্ট্রের যে মহাবালেশ্বর, এই মহাবালেশ্বর থেকে কি আছে, কৃষ্ণা নদীর উৎপত্তি। ঠিক আছে, তো এই যে নদীটা, এটা কোন রেঞ্জ, এটা আমরা জানি পশ্চিমী ঘাট, এটা কি পশ্চিমী ঘাট পর্বতমালা। ঠিক আছে, দেখো পশ্চিমী ঘাট পর্বতমালা কিন্তু এখানে অপশানে নেই। পূর্ব ঘাট পর্বতমালা আছে, ইস্টার্ন রেঞ্জ মানে কি পূর্ব ঘাট পর্বতমালা, বিন্ধ্যা রেঞ্জ মানে বিন্ধ্যা পর্বতমালা। ঠিক আছে, এবং সহ্যাদ্রি আরেকটা আছে কি সতপুরা, সতপুরা রেঞ্জ থেকে তো নয়, এটা কি পশ্চিমী ঘাট পর্বতমালা। তো তোমরা মনে রাখবে এই যে সহ্যাদ্রি, এই যে পশ্চিমী ঘাট পর্বতমালা, এর আরও একটি নাম হচ্ছে কি সহ্যাদ্রি বা সঙ্গে সঙ্গে চলা। যদি দেখো যে পশ্চিমী ঘাট পর্বতমালার অবস্থানটা যদি তোমরা দেখো, একেবারে গুজরাট থেকে কিন্তু তামিলনাড়ু পর্যন্ত একসাথে এক টানা, অর্থাৎ কি যেন দক্ষিণ ভারতের বরাবর সেটা চলে এসছে, তার জন্য এটার একটা নাম কি সহ্যাদ্রি। তার জন্যই কৃষ্ণা নদীর উৎপত্তি যদি বলা হয় কোন পর্বতমালা থেকে, সেটা হচ্ছে সহ্যাদ্রি পর্বতমালা থেকে কিন্তু এটির উৎপত্তি। ঠিক আছে, এরপর দেখো যে রেঞ্জগুলোর কথা বলা হয়েছে, সেই রেঞ্জগুলো সম্বন্ধে একবার দেখে নাও। দেখো এটা হচ্ছে কি ভারতের ম্যাপ, এটা হচ্ছে ভারতের ম্যাপ। ঠিক আছে, এখানে আছে গুজরাট, তো গুজরাট থেকে বিহার পর্যন্ত হচ্ছে কি এই যে রেঞ্জটা, এটা হচ্ছে কি বিন্ধ্যাচল বা বিন্ধ্যা রেঞ্জ। ঠিক আছে, তারপর আছে কি গুজরাট থেকে ছত্তিশগড়, যেটা মহারাষ্ট্র, এমপি এবং ছত্তিশগড়কে টাচ করছে, সেটা হচ্ছে কি সতপুরা রেঞ্জ। এবং গুজরাট থেকে তামিলনাড়ু পর্যন্ত এটা হচ্ছে কি পশ্চিমী ঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি, এবং এটা হচ্ছে কি পূর্বঘাট পর্বতমালা। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের যে গুরুত্বপূর্ণ পর্বতমালাগুলি রয়েছে সেগুলি হচ্ছে এগুলো। এরপর দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে কি দক্ষিণ ভারতের ম্যাপটা। দক্ষিণ ভারতের দেখো
এখানে নাসিকের যে ত্রয়ম্বকম পাহাড়ি, নাসিকের ত্রয়ম্বকম পাহাড়ি থেকে গোদাবরী নদীর সৃষ্টি হয়েছে, ঠিক আছে, ত্রয়ম্বকম পাহাড়ি থেকে গোদাবরী সৃষ্টি। এবং মহাবালেশ্বর থেকে, ঠিক আছে, কোন নদীর সৃষ্টি? কৃষ্ণা নদীর সৃষ্টি হচ্ছে মহাবালেশ্বর থেকে। এবং এই সহ্যাদ্রি বা পশ্চিমীঘাট পর্বতমালায় কর্ণাটকের যে ব্রহ্মগিরি পাহাড় আছে, সেই ব্রহ্মগিরি পাহাড় থেকে সৃষ্টি হয়েছে কে? কাবেরী। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে গোদাবরী, এটা হচ্ছে কৃষ্ণা, এটা হচ্ছে কাবেরী। এটা হচ্ছে কি দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা নদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী বা কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্যে মেট্টুর বাঁধ অবস্থিত? মেট্টুর বাঁধ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক নাকি তেলেঙ্গানা? তো দেখো তোমাদেরকে একটা পিডিএফ অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, সেটা হচ্ছে কি যে কোন নদীর উপর কোন বাঁধটি গড়ে উঠেছে এবং সেটি কোন রাজ্যে অবস্থিত। তো সেখান থেকে তোমরা ডিটেলসে জানতে পারবে। তবু একবার এখানে দেখে নাও, নিচের কোন রাজ্যে মেট্টুর বাঁধ? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক নাকি তেলেঙ্গানা? তো নিচের কোন রাজ্যে মেট্টুর বাঁধ আছে? এটা আছে তামিলনাড়ুতে, ঠিক আছে। কোথায় আছে? তামিলনাড়ুতে আছে মেট্টুর বাঁধ। এবং এই বাঁধটির অন্য একটি নাম আছে, সেটা কি? স্ট্যানলি জলধারা। কি নাম আছে? স্ট্যানলি, স্ট্যানলি জলধারা, স্ট্যানলি জলধারা, ঠিক আছে। এটির 1934 সালে ভিত্তিপ্রস্তর করা হয় এবং তার 9 বছরের পর কিন্তু এটা গড়ে ওঠে, ঠিক আছে। এরপর কিছু গুরুত্বপূর্ণ বাঁধ তোমরা দেখে নাও, সেটা হচ্ছে কি কৃষ্ণা নদী। একটু আগে যেহেতু তোমাদেরকে কৃষ্ণা নদী সম্বন্ধে বললাম, তো দেখো কৃষ্ণা নদীর উপর যে বাঁধটি গড়ে উঠেছে তার নাম হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ। কি? নাগার্জুন সাগর বাঁধ, ঠিক আছে, নাগার্জুন সাগর বাঁধ। এরপর একটা গুরুত্বপূর্ণ নদী, সেটা হচ্ছে বৈগাই নদী, যেটার উপরে কি মীনাক্ষী মন্দির আছে, ঠিক আছে। এই মীনাক্ষী মন্দির আছে কি বৈগাই নদীর উপর, এবং এটির উপর যে বাঁধ গড়ে উঠেছে সেটার নাম হচ্ছে ভাইগাই নদী, ভাইগাই বাঁধ, ঠিক আছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি পেরিয়ার নদী, সাউথের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি পেরিয়ার নদী। এই পেরিয়ার নদীর উপরেই একটা গুরুত্বপূর্ণ বাঁধ গড়ে উঠেছে, তাকে বলা হচ্ছে মুল্লা পেরিয়ার বাঁধ। কি? মুল্লা পেরিয়ার বাঁধ। এই বাঁধটি নিয়ে একটি সিনেমাও আছে, যদি তোমরা সিনেমাটা দেখতে চাও তাহলে সেটা সিনেমাটার নাম হচ্ছে ড্যাম 999। এটা হচ্ছে কি সিনেমাটার নাম, ঠিক আছে। তো পেরিয়ার নদীর উপর মুল্লা পেরিয়ার যে বাঁধ সেটা কিন্তু গড়ে উঠেছে, ঠিক আছে। নেক্সট দেখো, নিচের কোনটি পশ্চিম প্রবাহিত নদী নয়? ধনধর, সবরমতী, বৈতরণী বা কালিন্দী? তো দেখো উড়িষ্যার যে বৈতরণী এটা কিন্তু পশ্চিম বাহিনী নদী নয়, ঠিক আছে। কালী নদী কোথাকার? কর্ণাটক, এটা হচ্ছে কর্ণাটকের নদী। সবরমতী কোথাকার? এটা হচ্ছে গুজরাট, এটার উৎপত্তি হচ্ছে তোমার আরাবল্লী রেঞ্জ থেকে। এবং যে ধনধর নদী আছে এটাও কিন্তু গুজরাটের জামনগরের একটা নদী, ঠিক আছে। এরপর দেখো পশ্চিম বাহিনী নদীর যদি কথা বলা হয়, সেখানে পশ্চিম বাহিনী নদী মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে কি সমানতা, সমানতা, এটা হচ্ছে কি ট্রিক একটা, ঠিক আছে। মানে হচ্ছে কি সবরমতী, সবরমতী, ঠিক আছে। মা মানে হচ্ছে মাহি নদী, ন মানে নর্মদা, এবং তা মানে হচ্ছে তাপ্তি। এগুলো হচ্ছে কি ভারতের পশ্চিম বাহিনী নদী। এরপর আরও একটা প্রশ্ন আছে যে কোন নদী কর্ক রেখাকে বা ট্রপিক অফ ক্যান্সারকে দুবার কাটছে? যদি তোমরা দেখো যে আমাদের ট্রপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, তাহলে তোমরা সেটা বুঝতে পারবে, ঠিক আছে। কোন নদী আমাদের ট্রপিক অফ ক্যান্সারকে দুবার কাটছে? তো দেখো গুজরাট বরাবর, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই রাজ্যগুলোর উপর দিয়ে কর্কট রেখা গেছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ নদী, সেটা হচ্ছে মাহি নদী। এই মাহি নদী মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয় এবং এখান থেকে উৎপত্তি, ঠিক আছে, মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়ে এখানে একবার কর্কট রেখাকে কাটছে, তারপর আবার গুজরাটে গিয়ে পড়ে যাচ্ছে, তখন আবার কর্কট রেখাকে কাটছে। তার জন্যই বলা হয় যে মাহি নদী
কর্কট রেখাকে বা কর্ক রেখাকে বা ট্রপিক অফ ক্যান্সারকে কিন্তু দুবার কাটে। ঠিক আছে, নিচে কোন বাঁধটি রাবি নদীর ওপর গড়ে উঠেছে? ঠিক আছে, প্রশ্ন হচ্ছে যে কোন বাঁধটি রাবি নদীর ওপর গড়ে উঠেছে? ভাগরা নাঙ্গল ড্যাম, নাকি পান্ডোহ ড্যাম, নাকি নথপত ঝাকরি ড্যাম, নাকি চামিরা ড্যাম? তো দেখো, রাবি নদীর উপর, এই রাবি নদীর যেটা বেদে নাম সেটা হচ্ছে কি পুরুষানী, বেদে নাম হচ্ছে পুরুষানী। ঠিক আছে, তো তার উপর কোন বাঁধটি গড়ে উঠেছে? দেখো, ভাকরা নাঙ্গল ড্যাম এটা হচ্ছে সতলুজ নদীর উপর গড়ে উঠেছে। ঠিক আছে, এটা সতলুজ নদীর উপর গড়ে উঠেছে ভাকরা নাঙ্গল ড্যাম। পান্ডোহ এটা হচ্ছে ব্যাস নদীর উপর, পান্ডোহ ড্যাম ব্যাস। নথপত এটা হচ্ছে সতলুজ, এটাও কিন্তু সতলুজ। এবং এই তিনটা বাঁধেই কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, এবং চামিরা ড্যাম এটা হচ্ছে কি, এটা কিন্তু রাবি নদীর ওপর গড়ে উঠেছে হিমাচল প্রদেশেই, এবং হিমাচল প্রদেশে এই ড্যামের কাছেই একটা লেক আছে বা জলধারা আছে, সেটাকে বলা হচ্ছে চামিরা লেক। ঠিক আছে, দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে বেদে আমাদের যে সিন্ধুর যে বেসিনটা আছে সেখানকার যে নদীগুলো, সেগুলোর বেদে কি নাম আছে? যেমন সিন্ধু নদীকে বেদে কিন্তু সিন্ধু নদীই বলা হয়েছে, সিন্ধুর নাম বেদে কিন্তু সিন্ধু আছে। ঠিক আছে, কিন্তু ঝেলম, ঝেলমের বেদে নাম হচ্ছে বিতস্তা। ঠিক আছে, চেনাব, চেনাবের নাম হচ্ছে অস্কানি। তারপর হচ্ছে রাবি, রাবি নদীর বেদে নাম হচ্ছে পুরুষানী। ব্যাস, ব্যাস নদীর বেদে নাম হচ্ছে বিতাসা। আরেকটা কি আছে? সতলুজ, এই সতলুজ নদীর বেদে নাম হচ্ছে শতদ্রু। এগুলো কিন্তু প্রশ্ন আসে অনেক সময়, কি বলে দেবে যে শতদ্রু নদীর উপর কোন বাঁধটি গড়ে উঠেছে, তখন তোমরা বুঝতে পারবে না, তার জন্য কি বেদে যে নামগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখো নিচের কোন নদীর মুখ ট্রপিক অফ ক্যান্সারের উত্তরে অবস্থিত? ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার বা কর্ক রেখা, এটা হচ্ছে কি ট্রপিক অফ ক্যান্সার। একটু আগে তোমাদেরকে বললাম যে এটা গুজরাট থেকে একদম ত্রিপুরা হয়ে মিজোরাম হয়ে চলে যাচ্ছে, যে 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। এই ট্রপিক অফ ক্যান্সার নিয়ে তোমাদেরকে অনেকবার বলেছি। তো দেখো, কোন নদীর যে উৎপত্তি, মুখ মানে কি উৎপত্তিটা হচ্ছে কি ট্রপিক অফ ক্যান্সারের উত্তরে, অর্থাৎ ঠিক উপরে। মহানদী, গোদাবরী, কৃষ্ণা নাকি ইন্দাস? তো তোমরা যদি এখানে একটু বুদ্ধি লাগাও, দেখো মহানদী হচ্ছে কি উড়িষ্যার একটা নদী, তার মানে উড়িষ্যার উপরে গেছে কর্ক রেখা, তার মানে এটার উৎপত্তি কিন্তু কর্ক রেখার কাছে নয়। গোদাবরী সাউথ ইন্ডিয়ার নদী, কর্ক রেখার নিচে মানে দক্ষিণে। কৃষ্ণা সাউথ ইন্ডিয়ার, কর্ক রেখার নিচে মানে এটা হচ্ছে কি সাউথের নদী। কিন্তু ইন্দাস, যেটার বাংলা নাম হচ্ছে সিন্ধু, এই সিন্ধু নদী কোথায়? আমাদের কাশ্মীর এরিয়া। এটা কিন্তু কি সিন্ধু নদীর যে উৎপত্তি সেটা হচ্ছে কোথায়? সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে তিব্বতের মানসরোবর ঝিল থেকে। তো এই যে মানসরোবর এটা কিন্তু কর্করেখার অনেকটা উপরে, অনেক উত্তরে অবস্থিত, তার জন্যই এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে সিন্ধু নদী। ঠিক আছে, এরপর দেখো গোদাবরী, গোদাবরী নদীটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা নদী, এবং এটাকে দক্ষিণ ভারতের বুড়িগঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের কি বলা হয়? বুড়িগঙ্গা। ঠিক আছে, দক্ষিণ ভারতের বুড়িগঙ্গা বলা হয়। এবং মহানদী, মহানদী হচ্ছে উড়িষ্যার গুরুত্বপূর্ণ নদী, কিন্তু এটির উৎপত্তি যদি বলা হয় সেটা হচ্ছে দণ্ডকার্নিয়ার পাঠার। ছত্তিশগড়ের যে দণ্ডকার্নিয়ার পাঠার আছে, সেই দণ্ডকার্নিয়ার পাঠার থেকে উৎপত্তি হচ্ছে কি মহানদীর। এবং এই মহানদীর উপর একটি গুরুত্বপূর্ণ বাঁধ গড়ে উঠেছে, সেটার নাম হচ্ছে কি হীরাকুন্দ বাঁধ, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হীরাকুন্দ বাঁধ। তো দেখো আজকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে তোমাদের সাথে আলোচনা করেছি উইথ ডিটেলস। এরপর তোমরা যদি পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেস্টিনেশন কি অফিসিয়াল, এখানে জয়েন হতে পারো। দেখো এখানে জলপ্রপাত এবং নদী পরিকল্পনার যে পিডিএফগুলো অলরেডি আপলোড আছে। তাছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টার্গেট WBPKP 2024 এবং ডেস্টিনেশন কি অফিসিয়াল, এই দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেও। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।